পরশুরামকে কাহিনীতে তোলার চ্যালেঞ্জ করলো শীতল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কাহিনী শীতলকে ফোন করে বলতে থাকে, মালটা কি ঠিকঠাক ভাবে তুমি কালেক্ট করতে পেরেছো? তখনই শীতল বলতে থাকে, না, আমি মালটা কালেক্ট করতে পারিনি। শেষ মুহূর্তে সেখানে পরশুরাম এসে সবটা ভেস্তে দিয়েছে। কথা শুনে রেগে যায় কাহিনী। কাহিনী বলতে থাকে, সত্যি তোমার দ্বারাই কিচ্ছু হবে না, অপদার্থ কোথাকার। তুমি পারবে না যেহেতু আমাকেই বলতে, আমি নিজে ওখান থেকে যে করে হোক বের করে নিতাম। তখন এই কথা শুনে শীতল রেগে যায়। শীতল বলতে থাকে, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। তুমি তুমি শীতলের সঙ্গে কথা বলছো। তুমি এভাবে কথা বলার সাহস কোথা থেকে পাও? তখনই তখনই কাহিনী বলতে থাকে, তুমি শীতল আর আমিও কিন্তু কাহিনী, এটা মাথায় রেখো। এরপরে ফোনটা কেটে দেয় কাহিনী। এরপরে দেখা যায় এদিকে এদিকে স্পেশাল ব্রাঞ্চে সৌরভ এসে নতুন করে একটি কথা বলে। এটা শুনে অবাক হয়ে যায় সবাই। সৌরভ বলতে থাকে, কাহিনীর প্রোফাইলে টোটিনের ছবি দেখা গেছে, তাও আবার কাহিনীর পাশে, সঙ্গে একটি পাইলটও ছিল। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না, তুই তুই মিথ্যে বলছিস। তখনই সৌরভ বলতে থাকে, এটা মিথ্যে নয়, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। এখন তুই বিশ্বাস করলে কর, না করলে আমার করার কিছুই নেই। এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ আরো রেগে যায় আর তখনই সৌরভের কলার চেপে ধরে। এরপর মহিতেশ বাবু বলতে থাকে, পরশুরাম, এখন রাগারাগির সময় নয়, এখন এখন তোমার ও বউকে নির্দোষ প্রমাণ করার সময়। যদি সত্যি তটিনী দোষী হয় তবে তটিনীকে সত্যি শাস্তি পেতে হবে, আর যদি না দোষী হয় তবে তবে ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে, সেটা তোমাকেই করতে হবে। কথাটা বুঝতে পারছো তো? তখন এ কথা শুনে দেখা যায় তখনই পরশুরাম বলতে থাকে, সত্যি যদি টটিনি এগুলোর সঙ্গে যুক্ত থাকে তবে আমি নিজ হাতে টটিনিকে শাস্তি দেব। আর যদি টটিনি সত্যি সত্যি এসবের সঙ্গে যুক্ত না থাকে, যে এই ষড়যন্ত্রটা করেছে তাকে কিন্তু আমি দেখে নেব। তাকে তাকে আমি এমন ভাবে শিক্ষা দেব না, সে কখনো কখনো আমার সামনে আসার সাহস পাবে না। তুই মাথায় রাখিস সৌরভ, কথাটা কথাটা যেন মনে থাকে। পরশুরামকে এভাবে হেনস্থা করা কিছুতেই পরশুরাম বরখাস্ত করবে না। এরপর দেখা যায় তখনই সৌরভ বলতে থাকে, তুই আগে প্রতিটিকে নির্দোষ প্রমাণ কর। তুই প্রতিটিকে নির্দোষ কিছুতেই প্রমাণ করতে পারবি না। একটা মেয়ে এভাবে সেন্ট্রাল থেকে এসেছে বলে, এত বড় একটা মিথ্যে বলে আমাদের পুরো ডিপার্টমেন্টটাকে সবাইকে ঠকিয়েছে, আর তাকে তুই সাপোর্ট করছিস। যখন তুই সবটা জানতে পারবি তখনই তুই বুঝতে পারবি তুই কতটা কতটা দুর্ভরসার মধ্যে ছিলি। তখন এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, যা হবার পরে আমি দেখছি, সেটা বুঝে নেবো। তোকে তোকে সেটা নিয়ে ভাবতে হবে না, কিন্তু তুই তুই একদম এসবের মধ্যে নিজেকে জড়াবি না। তখন তখন সৌরভ বলতে থাকে, আমি আমি নিজেকে জড়াবো না। ব্যাস, ঠিক আছে, আমি আমি কথা দিচ্ছি তোকে জড়াবো না, কিন্তু কিন্তু তোর বউকেও দেখি তুই কি করে বাঁচিয়ে নিস। এদিকে এদিকে দেখা যায় শীতল বলতে থাকে, আজকে আজকে মিটিং এ আমি তখন কি জবাব দেব? এতগুলো টাকার মাল হাতছাড়া হয়ে গেল, এতগুলো টাকার মাল সবটাই পরশুরামের হাতে পড়ে গেল। এখন এখন কি করে আমি সবটা সবটা ম্যানেজ করব? যে করে হোক আমাকে সবকিছু ম্যানেজ করতেই হবে। আমাকে আমাকে এবার ভাবতে হবে আমি ওখানে কি জবাব দেব। সেখানে তো আমাকে জবাবদিহি করতে হবে। তখনই বাবার বলতে থাকে, ম্যাডাম এখন কি করবেন? সেখানে তো সবাই থাকবে, সবাই উপস্থিত থাকবে। যখন জবাবদিহি চাইবে তখন আপনি কি বলবেন? কাহিনী তো পুরোপুরি ভাবে আপনার আর আমার উপরে দোষটা দিয়ে দেবে, কারণ কাহিনী ঠিকঠাক ভাবে মালটা এনেছিল। ও এত কষ্ট করে নিজের শরীরের মধ্যে করে মালটা ঢুকিয়েছিল এখানে, কিন্তু কিন্তু সেটা আমরা কালেক্ট করতে পারিনি। এটার জন্য তো আমাদেরকে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে, তাই না? তখনই শীতল বলতে থাকে, হ্যাঁ দিতে হবে, কিন্তু কিন্তু আমি দেখি কি করা যায়। যে করেই হোক আমাকে সবটা সামাল দিতেই হবে। আমি কিছুতেই এভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারি না। তখন এই কথা শুনে দেখা যায় তখনই বাবার বলতে থাকে, ঠিক আছে, এবার ভাবুন সন্ধ্যায় কি হবে। এরপরে এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলছে আমাকে শীতলকে বলতে হবে, শীতলের থেকে সবটা জানতে হবে। আমার বিশ্বাস ও সবটাই জানে। এরপরে দেখা যায় পরশুরাম শীতলকে ফোন করে। তখনই শীতল বলতে থাকে, কি ব্যাপার, আপা আমাকে ফোন করছেন যে? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমি শিবপ্রসাদ গাঙ্গুলি। এরপরে এ কথা শুনে শীতল হাসতে থাকে আর বলতে থাকে, কি ব্যাপার, পরশুরামের খোলস ছেড়ে কি শিবপ্রসাদ গাঙ্গুলির খোলস ধরছেন নাকি? আপনাকে কি গিরগিটি বলবো? তখন এই কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি তোমাকে আমি তোমাকে তোমার শিবপ্রসাদ হয়ে ফোন করেছি, তাই তুমি আমার কথাটা ভালোভাবে শোনো। তখন এই কথা শুনে দেখা যায় শীতল বলতে থাকে, আমি আমি এখানে শিবপ্রসাদ গাঙ্গুলির সঙ্গে কথা বলতে চাই না। আমি আমি পরশুরামের সঙ্গে শত্রুতা, আমি পরশুরামের সঙ্গে কথা বলবো। তখন এই কথা শুনে দেখা যায়
পরশুরাম বলতে থাকে, আমি তোমার সঙ্গে শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে কথা বলার জন্যই ফোন করেছি। আমি তোমার সঙ্গে এখানে এখানে পরশুরাম হয়ে কথা বলতে চাই না। তখন এই কথা শুনে শীতল বলতে থাকে, আমিও আপনার সঙ্গে পরশুরাম হিসেবেই কথা বলতে চাই। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, শিখিনি, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। তোমার ভালোবাসার দোহাই, যে ভালোবাসাটা তোমার আমার জন্য তোমার কাছে আছে, সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে এই উত্তরটা দাও। তখন এই কথা শুনে সে তার হাসতে থাকে আর বলতে থাকে, ভালোবাসা? তোমার মুখে ভালোবাসা মানায় না। আমি এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মতো ভালো তোমাকে কেউ বাঁচতে পারেনি। তটিনীকে তুমি এতটা ভালোবাসো, কিন্তু তটিনীও তোমাকে আমার মতো করে ভালোবাসতে পারিনি। আমি কত রাত দিয়েছি ঘুমাতে পারিনি, কত রাত দিয়েছি তোমার জন্য আমি কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, তোমাকে রাতের পর রাত ফোন করেছি, কিন্তু তুমি তুমি আমাকে ইগনোর করে গেছো। আমার ফোনগুলো প্রতিনিয়ত কেটে দিয়েছো। আর তুমি তটিনীকে বিয়ে করে নিলে। শেষমেশ আমাকে না জানিয়ে, আমাকে ঠকিয়ে তটিনীকে বিয়ে করে ঘরে তুললে। আমি সেটা মেনে নিতে পারিনি। সেটা মেনে নিতে না পেরে আজকে আমি এখন আন্দোলনের একটি নাম, আমাকে এখন এখানে সবাই শীতল নামেই চেনে। সবাই আমাকে একজন বড় ক্রিমিনাল হিসেবেই চেনে। আমার নামে অনেকগুলো কেসও আছে। তুমি বুঝতে পারছো তুমি কার কাছে ফোন করেছো? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি যার কাছে ফোন করি না কেন, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি প্লিজ আমাকে একটা উত্তর দেবে? তখনই শীতল বলতে থাকে, হ্যাঁ বলো, কি জানতে চাও তুমি? তখনই এই কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি একটা ভিডিও পেয়েছি, সেখানে সেখানে আছে তটিনী, শীতল, বাব্বার, তারপরে নন্দিনী মুখার্জি, আরো অনেকেই আছে। আচ্ছা, সত্যি করে বলো তো, তটিনীকে আমি যে পোশাকে দেখেছি, তটিনী কি সত্যি সেরকম, নাকি নাকি অন্য কোনো কারণ আছে? তখন এই কথা শুনে শীতল হাসতে থাকে আর বলতে থাকে, আমাকে তুমি যাই বলো না কেন, তুমি কিছুতেই তটিনীর ব্যাপারে জানতে পারবে না। নিজের ওয়াইফের ব্যাপারে নিজেই খুঁজে নাও। এভাবে অন্য একটি মেয়ের কাছে নিজের ওয়াইফের ব্যাপারে জানতে চাইছে পরশুরাম, লজ্জা করছে না কি তার? তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ শিখিনি, আমাকে বলো, তটিনী কি কোনোভাবে কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত? তখনই শীতল হাসতে থাকে আর বলতে থাকে, আচ্ছা, যদি জানতে পারো যে তটিনী একটা বড়সড় ক্রাইমের সঙ্গে যুক্ত, তখন কি তুমি ওকে শুট করতে পারবে? তোমার হাত কাঁপবে না? তুমি তো আমাকে শুট করতেই পারো, তাই না? কিন্তু তটিনীকে কেন শুট করতে পারবে না? তটিনীর থেকে বেশি ভালো আমি তোমাকে বেসেছি। এটা আমি প্রমাণ করে দিতে পারবো। আমার মতো ভালো তোমাকে এখনো এখনো কেউ বাঁচতে পারেনি। আমি এখনো তোমাকে পাগলের মতো ভালোবেসে গেছি, কিন্তু এখন আর ভালোবেসে কোনো লাভ নেই। আমার জীবনে আর ভালোবাসা বলে কোনো শব্দই নেই। কারণ ভালোবাসাটা আমাদের মতো ক্রিমিনালদের জন্য নয়। আমাদের তো তোমার মতো পরশুরাম খুঁজে বেড়াচ্ছে, হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে জেলে পুরে দেওয়ার জন্য। একবার পেলে আমাকে তুমি জেলে পুরে দেবে, সেটা করে শীতল কখনো হতে দেবে না। শীতল কিছুতেই তোমার হাতে ধরা দেবে না। এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি তোমাকে এখন এসব কথা বলার জন্য ফোন করিনি। তখন দেখা যায় শীতল বলতে থাকে, পারলে পারলে সবটা খুঁজে নাও সবকিছু। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কাহিনী বলে মেয়েকে ঠিকই বুঝছি, আমি কিন্তু সবটাই জেনে দিচ্ছি। আমি চাইলে এক্ষুনি কাহিনীকে তুলে নেব। এ কথা শুনে শীতল হাসতে থাকে আর বলতে থাকে, পারলে তুলে দেখাও। তুমি কিছুতেই কাহিনীকে তুলতে পারবে না। কাহিনীকে তোলা এতটাও সহজ নয়। ও ডেঞ্জারাস একটি মেয়ে, ও আমাদের থেকেও বেশি ডেঞ্জারাস। তুমি পারলে ওকে তুলে নিয়ে দেখাও, কিছুতেই তুলতে পারবে না। ওকে তুমি চেনোই না। ও অনেক দিন হলো এখানে আছে এবং এখানে যাওয়া আসি করছে, সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। ওকে তোলা এতটাও সহজ নয়। ওকে কেউ কেউ তুলতে পারেনি আজ অব্দি। আর তুমি তুলতে পারবে ভেবেছো? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, শীতল, তুমি ভুলে যাচ্ছ আমি কে। তখন এ কথা শুনে শীতল হাসতে থাকে আর বলতে থাকে, এই তো নিজের আসল রূপে বেরিয়ে এসেছো, খোলস ছাড়ছো, তাই তো? তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি আমাকে ভুল বুঝছো। সত্যি করে বলো, তটিনী আসলে কে? তটিনীর পরিচয়টা কি? আমরা ইতিমধ্যে একটি খবর পেয়েছি যে তটিনী যে আইডি কার্ডটা দেখিয়েছিল, সেই আইডি কার্ডটা নকল। সেন্ট্রাল থেকে কোনো ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট থেকে নিয়ে পাঠানোই হয়নি, কিন্তু তটিনী আমাদের সবাইকে বলেছে ওই ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে আছে। সত্যি করে বলো, তটিনী কি তোমাদের দলে আছে, নাকি নাকি ও অন্য কোথাও, অন্য কোনো দলে? সত্যি করে বলো প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। তখনই শীতল ফোনটা কেটে দেয়। এরপরে মহিতেশ বাবু বলতে থাকে, কি বললো শীতল? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, ও কিছুতেই মুখ খুলছে না। ও বলছে নিজেরা খুঁজে নাও। এরপরে কাহিনীকে তোলার কথা বললে ও বললো যে কাহিনীকে নাকি কোনোভাবে কেউ তুলতে পারবে না। ও এমন ভাবে নিজেকে তৈরি করেছে, কেউ ওকে ছুঁতেও পারবে না।
ও এরকম নাকি স্মাগলিং অনেকদিন হলেই করে, কিন্তু কোনো অফিসারই তাকে ধরতে পারে না। তখন এই কথা শুনে দেখা যায় মহিপাল বাবু বলতে থাকে, এই কথাটা তোমার মুখে মানায় না পরশুরাম, তোমার মুখে এটা কিছুতেই মানায় না। তুমি তুমি অবশ্যই তুলতে পারবে, কেন পারবে না? তুমি আমাকে কথা দাও, তুমি ওই মেয়েটাকে তুলে নিয়ে এসে আমার হাতে দেবে। তখন এই কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি সময় মতো কাহিনীকে তুলে নিয়ে আসবো, আর তুলে নিয়ে এসে আপনার হাতে সমর্পণ করব। এরপরে দেখা যায় বলরামকে বলতে থাকে, তুই কাহিনীকে তোলার ব্যবস্থা কর, আমিও যাচ্ছি। সেদিন তো দেখেছিলি মেয়েটা কোথায় গিয়েছিল, আর ওর ফোনটা তো ট্র্যাক করা হচ্ছে, তাই না? তখন এ কথা শুনে বলরাম বলতে থাকে, হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। মেয়েটা আপাতত কোথায় আছে আমরা জানি, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, তা না হলে চলে যেতে পারে। তখন এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ, বলরাম ও মায়া তিনজনেই বেরিয়ে যায়। সৌরভ যেতে চাইলে কোনোভাবেই মহিপাল বাবু সৌরভকে সঙ্গে যেতে দেয় না। সৌরভকে ডিপার্টমেন্টে আটকে রাখা হয়, সৌরভকে ডিপার্টমেন্টে আটকে দেওয়া হয়। এরপরে দেখা যায় সৌরভ মনে মনে বলতে থাকে, আমাকে যে করে হোক খবরটা শীতলকে দিতে হবে, তা না হলে অনেক বড় কেচ্ছা হয়ে যাবে। এরপরে দেখা যায় সৌরভ যখনই ফোন করবে ঠিক তখনই মহিপাল বাবু এসে বলতে থাকে, একদম একদম ফোনটা তুমি করবে না, কথাটা যেন মাথায় থাকে, আমি যেন কোনোভাবে তোমাকে দেখি না ফোন করতে। তখন এ কথা শুনে সৌরভ ভয় পেয়ে যায়। সৌরভ বলতে থাকে, স্যার এসব কি বলছেন? আমি তো ফোন করছি না, এমনি ফোনটা দিচ্ছিলাম। তখন এ কথা শুনে দেখা যায় সে মহিপাল বাবু সৌরভের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে, যতক্ষণ না পরশুরামরা কাহিনীকে তুলে নিয়ে আসছে ততক্ষণ তুমি এই ফোনটা কিছুতেই পাবে না, ফোনটা আমার হাতেই থাকবে। আর নিজেকে একটু সাবধানে রেখো, তুমি ভুলে যাচ্ছ যে এখানে তোমাদের বস আছে, আমি চাইলে তোমাকে এক্ষুনি এক্ষুনি এখান থেকে বের করে দিতে পারি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, অ্যারেস্টও করতে পারি চাইলে, কারণ তুমি আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেক বেইমানি করেছো। তখনই দেখা যায় সৌরভ বলতে থাকে, স্যার আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। তখন এই কথা শুনে মহিপাল বাবু বলতে থাকে, এটা অপমানের কোনো কথাই আসেনি এখানে, তুমি যে কাজগুলো করেছো ডিপার্টমেন্টের সঙ্গে সেগুলো করার কথা তোমার ছিল না। এটা এটা আমরা যখন এখানে জয়েন করি তখন এটা আমাদের কথা ছিল না, তারপরে তুমি এই কাজটা করেছো, তোমাকে আমি বারবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর নয়। এবার যদি সত্যি প্রতিদিন নির্দেশ হয়, তোমরা যদি এটা নতুন করে নোংরা চালচলনা করো, তুমি বুঝতে পারছো কি হতে পারে। তোমার কোনো ধারণাই নেই। এই কথা শুনে সৌরভ বলতে থাকে, স্যার আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন? তখনই দেখা যায় কথা শুনে মহিপাল বাবু বলতে থাকে, হ্যাঁ বলছি, অবশ্যই বলছি, কারণ কারণ বলতে হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি। তোমাদের ব্যবহারে আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার তো উচিত ছিল তুমি পরশুরামের পাশে থাকবে। দেখো বলরাম মায়াকে, ওরা নিজেদের বন্ধু, তিনজন একে অপরের পাশে সবসময় ছায়ার মতো ঢাল হয়ে থাকে, কিন্তু তুমি এভাবে কেন টাকার লোভে নিজেকে বিক্রি করে দিয়েছো? ওরা তো বিক্রি হয়নি, তোমার আর ও তো স্যালারি একই, তারপরে ওরা যদি সে স্যালারিতে সন্তুষ্ট থাকতে পারে তবে তুমি কেন নয়? তুমি তো একজন সৎ অফিসারও হতে পারতে, তাই না? তখনই সৌরভ বলতে থাকে, স্যার হয়েছে, অনেক অনেক জ্ঞান দিয়েছেন, এসব জ্ঞান আমি এখন আর নিতে পারি না, আমার আর এখন এসব জ্ঞান একদম পছন্দ হয় না। এই বলে সৌরভকে ইন্টারোগেট রুমে বসে থাকে। এদিকে দেখা যায় কাহিনীর ডেরায় চলে আসে পরশুরাম, বলরাম ও মায়া। সেখানে এসে দেখতে পায় সিদ্ধার্থ ও কাহিনী দুজনে একসঙ্গে বসে আছে। এরপর পরশুরামকে দেখে কাহিনী ও সিদ্ধার্থ দুজনে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদ গিয়ে দুজনকে ধরে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম কাহিনী, আপনি কি ভেবেছিলেন এভাবে এভাবে আমাদের হাত থেকে ছাড়া পেয়ে যাবেন? ঠিক তখনই মায়াকে দেখে অবাক হয়ে যায় কাহিনী। কাহিনী বলতে থাকে, আচ্ছা, আপনি না আমাকে আমাকে গাড়ি থেকে ফলো করছিলেন, আমাকে বললেন আমি নাকি আপনার কি বান্ধবী, এখন আবার এখানে এসেছেন, বুঝতে পারছি না তো। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, তোমাকে সবটা বুঝিয়ে দেওয়া হবে, ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে সবটা বুঝিয়ে দেওয়া হবে। এ কথা শুনে ভয় পেয়ে যায় কাহিনী ছলে বলে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কাহিনীকে দিয়ে কোনো ফোন করতে দেয় না পরশুরাম। এরপরে কাহিনীর ফোনটা মায়া কেড়ে নেয়। এরপরে দেখা যায় কাহিনীকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে এলে শীতল খবর পেয়ে অবাক হয়ে যায়। শীতল বলতে থাকে, তবে পরশুরাম কাহিনীকে তুলে নিল, এবার যে করে হোক কাহিনীকে ওখান থেকে সরিয়ে নিতে হবে, তা না হলে সবকিছু যদি সামনে এসে যায় অনেক বড় ঝামেলা হয়ে যাবে, আমাদের পুরো পুরো বিজনেসটাই বন্ধ হয়ে যাবে। এরপরে দেখা যায় শীতল বাব্বাকে বলতে থাকে, বাব্বা রেডি থাকিস। এরপরে দেখা যায় এদিকে পরশুরাম কাহিনীকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসেছে। ডিপার্টমেন্টে এসে মহিপাল বাবুর হাতে দিয়ে বলছে, স্যার আমি আপনাকে কথা দিয়েছিলাম আমি কাহিনীকে আপনার হাতে তুলে দেবো, এবার আমি কাহিনীকে তুলে দিয়েছি, এবার যা করার আপনি নিজেই করে নিন, আমাকে আর প্লিজ এসবের মধ্যে
টানবেন না, এবার আপনার কাজটা আপনি প্লিজ করে নিন। তখনই মহিতোষ বাবু বলতে থাকে, ঠিক আছে মাই চাইল্ড, তুমি এতটা চিন্তা করো না, সবটা সবটা আমি হ্যান্ডেল করে নেব, আমি দেখে নেব কি করা যায়। এরপর দেখা যায় শিবপ্রসাদ কাহিনীকে মহিতোষ বাবুর হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই মহিতোষ বাবু কাহিনীকে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম কাহিনী, কতদিন চলছে, বয়স তো খুব অল্প, এখন তো আপনার পড়াশোনার বয়স, তো এভাবে এসবের মধ্যে কি করে জড়িয়ে পড়লেন? তখনই কাহিনী রেগে যায় আর বলতে থাকে, আমার ব্যাপারে আপনাকে ভাবতে হবে না।